আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো সুমন টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে দেখতে পাচ্ছেন একটা জংখা ইনভার্টারের বিষয়ে আপনাদের একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো সেই ভিডিওটা দেখতে থাকুন, অনেক কিছু জানার আছে। আর আমাদের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে সুমন টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। এটা একটা আইপিএস ইনভার্টার, এটা আইপিএস এর মতন কাজ করে, এটা অটো সিস্টেম। তো এটা কিন্তু চার্জার মোড আছে। যদি আপনারা বাসা বাড়ি চালানোর জন্য এই ধরনের ইনভার্টার প্রয়োজন হয় অবশ্যই এই ধরনের ইনভার্টার জংখা ইনভার্টার কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে এটা 10 এম্পিয়ার রেটে ব্যাটারিকে চার্জ করতে পারে। মোটামুটি একটা ভালো কারেন্ট ফ্লোতে ব্যাটারিকে চার্জ করতে পারে, দ্রুত চার্জ হয়। তো আজকের ভিডিওতে আমি যেটা আলোচনা করব যে এ ধরনের আইপিএস ইনভার্টার আপনারা কিভাবে ব্যবহার করলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন মোটামুটি কোনো প্রকার ঝামেলা ছাড়া। আর এই দীর্ঘ 2 বছরে আমি কি ধরনের ঝামেলায় পড়েছি মেইনলি সেটা নিয়ে আলোচনা করব যে আপনি যদি এই আইপিএসটা বা এই ইনভার্টারটা কেনেন তাহলে কি ঝামেলায় পড়তে পারেন। তো তার আগে আমি আপনাদের একটা জিনিস দেখিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আমি কিভাবে এই আইপিএসটা আমার বাসার লাইনের সাথে কানেক্ট করেছি। তো চলুন দেখি। এইটা হচ্ছে আমার আইপিএসের ইনপুট সাইড। এখানে এসি লাইন 220 ভোল্ট মেইন বিদ্যুতের লাইন থেকে ইন করছে এবং এইখানে প্লাস মাইনাস দুইটা ব্যাটারি থেকে ইন করছে। এই যে আমার ব্যাটারি, আর এইখানে দুটা ক্লিপের অপশন দেখা যাচ্ছে। এই দুটা হচ্ছে সোলার দিয়ে চালানো যাবে। আর এখানে একটা ছোট ইউএসবি পোর্ট আছে, এইটা হচ্ছে 5 ভোল্ট ডিসি আউটপুট হয়। এখন ব্যাটারিটা চার্জ হচ্ছে, যাই হোক। আর এই সুইচটা হচ্ছে আপনার এই ইনভার্টারকে অন অফ করার জন্য, মানে এই সুইচ যদি আপনি অফ করে রাখেন তাহলে এই ইনভার্টারটা চার্জ হবে। আউটপুটে হচ্ছে আপনার বিদ্যুৎ থাকলে আউটপুটে বিদ্যুৎও সাপ্লাই দিবে, কিন্তু ব্যাটারি থেকে ব্যাকআপ নিয়ে বিদ্যুৎ তৈরি করবে না এই সুইচটা অফ থাকলে। যাই হোক, এই সুইচটা অফ কন্ডিশন আছে, তারপরেও আমার বিদ্যুতের লাইন না থাকলেও ব্যাটারি থেকে ব্যাকআপ নিয়ে চলবে, কারণ এর ভিতরে আমি একটু কাস্টমাইজেশন করছি, রিলে লাগাই দিছি। যাই হোক, আর এর পিছন সাইডে হচ্ছে আপনার আউটপুট, মানে নিচের দিকে এই যে একটা 3 পিন সাদা প্লাগ দেখতে পাচ্ছেন, এটা আউটপুট, ওই যে সাদা তারটা। তো এটা চলে গেছে আমার উপরে। আসেন একটু যদি দেখায় আপনাদের, এইটা হচ্ছে আমার ওই ইনভার্টারের আউটপুট 220 ভোল্ট এই বোর্ডে আসছে। এই বোর্ড এবং এই বোর্ড আলাদা। এটা হচ্ছে মেইন বিদ্যুতের লাইনের বোর্ডটা, আর এটা হচ্ছে আমার ইনভার্টার আউটপুট লাইন। আমি মূলত ইনভার্টার আউটপুট লাইনটা বিদ্যুতের সাথে কানেকশন করি নাই, এটা সম্পূর্ণ আলাদা রাখছি। এবং এই বোর্ডের ঠিক পিছনে আরেকটা বোর্ড আছে যেখানে ওইরকম একটা ইয়া রাখছি, মানে অন্য রুমে, আমার 2টা রুমে কানেকশন দেওয়া আছে। তো আমি সেই রুমেও দেখাবো। এইখানে যে লাইনটা যদিও 2টা পাশাপাশি আছে, কিন্তু ভিতরে এইটার সাথে এটার কোনো কানেকশন নাই। যদি এই পাশের লাইনটা আমি খুলে দেই তাহলে, এবং ব্যাটারি লাইনটা খুলে দেই, তাহলে এই পাশে আমার কোনো বিদ্যুৎ থাকবে না। কিন্তু এই পাশের লাইনটা যদি খুলে দেই, ব্যাটারি থাকলে ইনভার্ট হয়ে বিদ্যুৎ 220 ভোল্ট এখানে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। চলুন আমি অন্য রুমে দেখাই দিই ওই রুমে কীরকম কানেকশন দিছি। ও এইখান থেকে আমি মূলত 2টা ডিভাইস চালাই। একটা হচ্ছে বাতি, এই যে এটা 7 ওয়াটের একটা এলইডি বাল্ব। আমি সরাসরি এই 2 পিন দিয়ে দিছি। আমি চাইলে সুইচের মাধ্যমে দিতে পারতাম। এখানে একটা আমি ফ্যান চালাই 57 ওয়াটের, ধরে নিলাম এটা 60 ওয়াটের একটা ফ্যান, এটাও চালাই। আমি 2টাই এই সকেট দিয়ে চালাই আর কি। তো চলুন অন্য রুমে যাই। তো আমি চলে আসলাম পাশের রুমে। তো এইখানে দেখুন এই বোর্ডগুলো ইন্টারনেট এবং ডিশের লাইনের, এটা স্কিপ করে যাই। এইখানেও সেম একটা বোর্ড ব্যবহার করেছি। এখানেও একটা মাল্টি সকেট বোর্ড ছিল, এটা বাদ দিয়ে আমি এটা লাগাইছি। এটা আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি। এখানে 2টা সুইচ আর 2টা সকেট রয়েছে। এই 2টা সকেট একটা চার্জার, এবং এটাতে আমি 32 ইঞ্চি একটা স্মার্ট টিভি চালাই। আর এই সুইচ দিয়ে হচ্ছে ফ্যান চালাই, এবং এটা দিয়ে বাতির। আমি এই সুইচগুলো উল্টা করে লাগাইছি আমার ইচ্ছা মতো। যাই হোক, এটা হচ্ছে আমাদের বাতির সুইচ, এই যে বাতি নিভে গেল। আর এটা হচ্ছে আমার ফ্যানের সুইচ, আর ফ্যানটা দিয়ে দিলাম আমি। তো এইখানে আমি এখান থেকে এইটুকু আন্ডার ওয়ারিং করতে পারছি। আর উপর থেকে দেখেন একটা লাইন চলে গেছে, এইটা চলে গেছে আমার ফ্যানে। এখানে আমি একটা বিএলডিসি ফ্যান ব্যবহার করছি। তো এই ফ্যান সম্পর্কে আমার একটা ভিডিও আছে, বিএলডিসি ফ্যান। তো যারা ভিডিওটা দেখেন নাই তারা দেখে আসতে পারেন। তো এই ফ্যানটা মাত্র 35 ওয়াটের। মেইন যে কথা, আমি হচ্ছে আইপিএসের সাথে বিদ্যুতের যে কানেকশন নর্মাল যেভাবে আইপিএসের কানেকশন করে সেভাবে আমি করিনি, সরাসরি ভিন্নভাবে করেছি। তো চলুন ওই রুমে যাই, ওই রুমে গিয়ে বিস্তারিত বলি আর কি। এই রুমে চলে এসেছি, এটা আমার হচ্ছে আইপিএসের যে রুমটা। আমি মেইনলি হচ্ছে যে কারণে বিদ্যুৎ থেকে এটার আউটপুট লাইনটা সম্পূর্ণ আলাদা করছি,
নর্মালি আইপিএসের যেরকম কানেকশন থাকে এক তারের কানেকশন, আর মানে শুধু ফেজের কানেকশন থাকে আউটপুট সেকশনে আইপিএসের লাইনগুলো, এবং নিউট্রাল যেটা সেটা কমন থাকে। বাসা বাড়িতে যে আদার্স ডিভাইসগুলার আপনার যেগুলো আইপিএস ছাড়া চলে বিদ্যুৎ দিয়ে, সেগুলোর যে আপনার নিউট্রাল কানেকশন সেগুলোর সাথে কমন থাকে। কিন্তু এই এসএমপিএস টাইপ ইনভার্টারের যে সমস্যা, যে কারণে হচ্ছে মেনলি আমি আলাদা করছি, মানে এর আউটপুট দিয়ে যে কটা ডিভাইস চলবে সেগুলা নিউট্রাল সহ আলাদা করছি। তো আমি এটার একটা ডায়াগ্রাম ভিডিওর শেষে দিয়ে দিব, আপনারা দেখে নিন কীভাবে কানেকশন করছি। খুব সিম্পল কানেকশন। তো কী জন্য করছি চলুন দেখি। বোর্ডে এখানে চলে আসলাম। দেখুন আইপিএসের মেইন যে লাইনটা এটা বন্ধ করে দিয়েছে, চালু করে দিলাম। হালকা একটা বাড়ি দিল, দেখতে পাচ্ছেন কিনা আবার দেখাই। এই যে বিদ্যুৎ যখন আসে তখন টের পাওয়া যায় না, কিন্তু চলে গেলে একটু বাড়ি দেয়। তো বিদ্যুৎ বন্ধ করে দিয়েছি আমি আবার চালু করে দিলাম। দেখুন বিদ্যুতের লাইন আছে। এখন দেখি এইখানে দেখেন টেস্টার নিচে আমি একটা হাতে, এটাতে ঢুকতেছে না। যাই হোক, যেহেতু এখন বিদ্যুতের লাইন দেওয়া আছে, এটাতে দেখি। দেখুন উপরেরটাই কোনো ইয়া নাই, বাতি জ্বলতেছে না। নিচেরটাই দিই, দেখেন নিচেরটাই বাতি জ্বলে। তার মানে নিচেরটা হচ্ছে আমাদের লাইন, আর উপরেরটা হচ্ছে নিউট্রাল, বাতি নাই। এইবার হচ্ছে আসল খেলা দেখাই। বিদ্যুতের লাইন অফ করে দেই, ঠিক আছে, দিলাম বিদ্যুতের লাইন অফ। এখন দেখুন এটা ছিল নিউট্রালেও বাতি জ্বলতেছে, দেখতে পাচ্ছেন কি না? এই যে দেখুন অল্প আকারে বাতি জ্বলতেছে, এবং ফেজ যেটা সেটাতেও বাতি জ্বলতেছে, সেটাতে আপনার একটু বেশি বাতি জ্বলে। যাই হোক, মূলত এই কারণে আলাদা করছি, নিউট্রালেও বাতি জ্বলে। যদিও আমি যেখান থেকে কিনেছি সে বেচারা বলছে এটা কোনো সমস্যা না, এবং আমি একবার ট্রাই করছিলাম যে নর্মাল আইপিএসের মতো কানেকশন করার জন্য। হ্যাঁ, নর্মাল আইপিএসের মতো কানেকশন করলেও চলে, সমস্যা নাই। তারপরেও যেহেতু আমি একটু আমার কাছে খটকা লাগছে, যার কারণে আমি এর আউটপুটটা, এর আইপিএস লাইনটা সম্পূর্ণ বাসাবাড়ির লাইন থেকে আলাদা করে ফেলছি। তো আমার চলবেই যেহেতু অল্প ডিভাইস, মাত্র হচ্ছে দুইটা ফ্যান এবং দুইটা বাতি, যার কারণে আলাদা করে নিছি। আর যেটা করছি সেটা হচ্ছে এই ইনভার্টারের সাথে নর্মালি কিন্তু এইখানে 2 পিনের একটা কানেক্টর থাকে। এইখানে আমি হচ্ছে আইপিএসের কানেক্টরের মতো, মানে আইপিএসের যে থাকে 3 পিন প্লাগ থাকে, ফেজ নিউট্রাল ডিফাইন করা থাকে। এই যে দেখুন এইখানে এন লেখা আছে, এন হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে এল লাইন। এটার সাথে এটার কানেকশন ঠিক আছে কিনা, এটা এইভাবে বসবে, তার মানে এটা হবে লাইন। তো দেখি এই পাশে একটা লাইন কিনা, সুইচটা দিয়ে নেই। দেখুন এই পাশে একটা লাইন, তার মানে আমার লাইন যাচ্ছে। এইটা হচ্ছে আমার লাইনে লাইন যাচ্ছে। তো আমি মূলত এইভাবেই কানেকশনটা করছি, এবং এর ভিতরে আপনার লাইন নিউট্রাল করা আছে। তো আমি এর ভিতরেও লাইন নিউট্রাল অনুযায়ী লাগিয়ে দিচ্ছি, যার কারণে আউটপুট সেকশনে আপনার লাইন নিউট্রাল লেখা আছে। যদিও দুই পাশের বাতি চলবে, তারপরও আপনি চাইলে ওইখান থেকে লাইন নিউট্রাল আলাদা করে আপনি শুধু লাইনটা নিয়ে আইপিএসের কানেকশনগুলোতে দিতে পারেন। এবং এই যে এগুলার যে আপনার নিউট্রাল থাকবে, সব বাসাবাড়ির নিউট্রালের সাথে কানেকশন দিয়ে দিতে পারেন, সমস্যা হবে না আশা করি। তারপর আমার কাছে খটকা লাগছে, এবং আমার যেহেতু অল্প পরিসরে ব্যবহার করা, যার কারণে আমি এটা এইভাবেই রাখছি। তো এইবার আসি আমি এর সাথে কী ধরনের ব্যাটারি ব্যবহার করতেছি এবং কি প্রবলেম ফেস করছি 2 বছরে। দেখুন আমি মূলত এর সাথে 18 থেকে 20 কেজি ওজনের যে পাউডার ব্যাটারিগুলো আছে, এই ব্যাটারিগুলো ব্যবহার করছি। তো এই ব্যাটারিগুলা আপনি পুরাতনও কিনতে পারেন, সেগুলো হচ্ছে আপনার দোকানদাররা মেপে দেয়, পুরাতন 2-1টা ভালো থাকে, কিন্তু আমি সাজেস্ট করবো ওগুলো না কেনার জন্য। আমি প্রথমে একটা কিনছিলাম, একটা প্রায় 6 মাসের মতো চলছে, তারপরে ব্যাটারি ব্যাকআপ কমে গেছে। আর একটা কিনছিলাম, তারপর আবার কিনছিলাম। টাকার সমস্যার কারণে মূলত মানুষজন পুরাতন ব্যাটারি কিনে, আর পুরাতন ব্যাটারি কিনলে বিক্রি করতে গেলে পরবর্তীতে 500 থেকে 1000 টাকা কমে বিক্রি করে আবার আরেকটা নেওয়া যায়, আরও কিছু টাকা 500-700 টাকা বা 1000 টাকা অ্যাড করে। তো এই হচ্ছে সুবিধা। আর নতুন ব্যাটারি কিনতে গেলে পুরাতন ব্যাটারির প্রায় আপনার 40% বেশি বা 45% বেশি দিয়ে ব্যাটারি নিতে হয়। তো আমি সর্বশেষ একটা নতুন ব্যাটারি নিয়েছি, অরিজিনাল ডিসি কোম্পানির। তো এই ব্যাটারিটা আমাকে ভালো ব্যাকআপ দিচ্ছে, এবং এটা আমি প্রায় 4 মাস প্লাস ব্যবহার করতেছি। এখন পর্যন্ত গরম টরম হয় নাই, খুব ভালো মতো চলতেছে। এই গত 2 বছরে 4-5 বার এরকম পাইছি যে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে, ব্যাটারি ফুল চার্জ হয়ে যাওয়ার পরেও সে চার্জ দিতেইছে এমন অবস্থা হয়ে গেছে, সে কোনোভাবেই অটো কাট করতেছে না। তো তখন কি করি, তখন হচ্ছে জাস্ট বিদ্যুতের লাইনটা একবার বন্ধ করে চালু করে দিই। মানে হচ্ছে আমি এই সুইচটা, বিদ্যুতের এই সুইচটা একবার বন্ধ করে চালু করে দিলেই ও হচ্ছে বন্ধ করে চালু করে দিলাম, তখন ও চার্জ দেওয়া বন্ধ করে দিবে।
কিন্তু ও অটো যে বন্ধ করে দিবে তা দেয় না। এটা একটু ঝামেলা মনে হয়েছে আমার কাছে। তবে এই ঝামেলাটা সবসময় হয় না। এই ঝামেলাটা আমি যা খেয়াল করছি সেটা হচ্ছে কখন হয়, শুধুমাত্র যখন আপনার ব্যাটারি ধরুন যে দীর্ঘ সময় যাবত বিদ্যুৎ নাই, ব্যাটারি থেকে ব্যাকআপ নিয়ে চলতেছে। ধরুন যে আমার এটা প্রায় আমি 12 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাইছি আর কি। এখানে লোডের একটা বিষয় আছে, আমি প্রায় 100 ওয়াট লোড দিয়ে চালাইছি, তো তখন আমি 12 ঘন্টার মতো ব্যাকআপ পাইছি। তো ধরুন যে দীর্ঘ সময় ব্যবহার করার পরে শুধু ব্যাটারির চার্জ যখন একবারে ডাউনের দিকে যাবে তখন হচ্ছে এই ঝামেলাটা হয়। তো যেহেতু সাধারণত ব্যাটারি আপনার ডাউনের দিকে নেই না কখনো বা যায় না, তো এই সমস্যাটা খুব বেশি হয় না। তো মূলত আমি ইনভার্টারের এই সমস্যাটাই পাইছি। আর এই ইনভার্টারটা দীর্ঘ সময় ব্যবহার করার একটা টিপস হচ্ছে যে দীর্ঘদিন ভালোভাবে কীভাবে ব্যবহার করবেন, সেটা হচ্ছে এই ইনভার্টারের গায়ে যতই লেখা থাকবে এটা 1000 ওয়াটের, ভাই ভুলেও এতে 1000 ওয়াটের লোড দিতে যান না, তাহলে আপনার এটা লস প্রজেক্টে চলে যাবে। কারণ এটা 1000 ওয়াটের ইনভার্টার না, এটা চায়না মাল। এটাতে আপনি সর্বোচ্চ আমার আইডিয়াতে 300 ওয়াট লোড দিতে পারেন, যদিও আমি কখনো 160 ওয়াটের বেশি লোড দিই নাই। আমার টিভি ধরেন 40 ওয়াট, ওই ঘরের ফ্যানটা 35 ওয়াট, আর এই ঘরের ফ্যানটা 57 ওয়াট, আর 2 রুমের 2টা বাতি 21-22 ওয়াট। তো মোটামুটি এই হিসাব করলে দেখা যায় যে অ্যাভারেজে 120 ওয়াট থেকে 150 ওয়াটের মতোই হয়। তো এই অল্প ওয়াটে চালাচ্ছি, মানে অল্প লোডে, যার কারণে এটা দীর্ঘদিন ব্যাকআপ পাচ্ছি। আর মেইন আরেকটা বিষয় হচ্ছে এটা যেহেতু একটা কুলিং ফ্যান আছে, ফ্যানের শব্দ পাচ্ছেন কিনা, কুলিং ফ্যানটা ঘোরার ফলে অলরেডি এখানে ময়লা জমে গেছে। এটা ময়লা জমে যায় 2 মাস, 2.5 মাস বা 3 মাস পর পর। এটা খুলে খুব সহজে খোলা যায়, খুলে ময়লাগুলো পরিষ্কার করে দিলে একটু ভালো হয় আর কি। তো মূলত এই ইনভার্টারগুলোতে আপনি যদি অল্প লোড দিয়ে চালাতে পারেন, মানে আপনার বেসিক যে লোড যেগুলো না চালালেই নয় আপনার, সেগুলো যদি চালান অল্প লোডে, তাহলে হচ্ছে আপনার ইনভার্টারটি দীর্ঘদিন ভালো থাকবে। আর একই সাথে ব্যাটারিও ভালো পারফরমেন্স দিবে। একটা ব্যাটারি থেকে যখন আপনার হাই অ্যাম্পিয়ারে ব্যাটারি ডিসচার্জ করবেন, তখন ব্যাটারির লাইফ টাইম অটোমেটিক একটু কমে আসবে, ব্যাটারির উপর প্রেশার পড়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। যাই হোক, ভিডিওতে অনেক কথাই বলে ফেললাম। যদি কথাগুলোর মাঝে কোনো তথ্য ভুল দিয়ে থাকি অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক কিছুই আমার শেখার বাদ আছে, আমরা কেউই শেখার ঊর্ধ্বে না।